নির্বাচন হবে 2026-এর জুন মাসে। সেই নির্বাচনে বাংলাদেশ এবং ফিলিস্তিন পরস্পরের মুখোমুখি হবে না। সত্যিকার অর্থে আমার কোনো মন্তব্য নেই, কারণ উনি আসলে এখানে ঠিক কোনো উত্তরও প্রত্যাশা করেননি। জাস্ট উনি তার অনুভূতিটা ব্যক্ত করেছে। এটা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। চিঠিটা আমি পেয়েছি অবশ্য দেরিতে। এটা সোশ্যাল মিডিয়ায় চলে আসছে অনেক আগে। চিঠিটা ফিজিক্যালি আমার কাছে পৌঁছেছে অনেকদিন। আপনারা কি কোনো উত্তর দিয়েছেন বা তাকে কোনো আমার মনে হয় এটাতে আর আমরা একটু বেশি গভীরে না থাকি। রাষ্ট্রপতি উনি অনেক উপরের বিষয়, উনি তার অনুভূতি ব্যক্ত করেছেন, এটুকুই আমরা থাকি। কোনো আইনও করা হয়নি, কোনো চিঠিও ইস্যু করা হয়নি, কিন্তু এমনিতে সাধারণভাবে কোনো ছবি থাকবে না, এটাই হলো। এই ছবি ইস্যু নিয়ে আজকে থেকে 1 বছর আগেও কথাবার্তা হয়েছিল, কাজে এটা নিয়ে বরং আমার মনে হয় এখানে থেমে যাই আমরা, সেটা নিয়ে কন্ট্রোভার্সি থাকবে। এটা আমরা বরং এভাবে দেখি, সেটা হলো যে তারা তো একজন ব্যক্তির বাসায় গেছেন। তিনি যদি অপরাধী হতেন তাহলে তাকে নিশ্চয়ই কাস্টডিতে রাখা হতো, এটা তো হয়নি। আর রাষ্ট্রদূতরা আসলে কিন্তু যে কারো বাসায় যেতে পারেন, কারণ আমি তো কলকাতায় রাষ্ট্রদূত না, এক ধাপ নিচে ছিলাম, কিন্তু আমি কিন্তু যে কারো বাসায় গেছি, কোনো সমস্যা নেই। তবে তারা কি নিয়ে কথাবার্তা বলেছেন, সেটার ফলাফল তারা কি প্রত্যাশা করছেন, এগুলি নিয়ে কন্ট্রোভার্সি চলতে থাকতে পারে। কিন্তু এমনিতে অন দি ফেস অফ ইট যে গেছেন তারা, এটা নিয়ে তাদেরকে আমার কিছু বলার তেমন কিছু নেই। জেলে আসলে বাংলাদেশে অনেক মানুষ আছে, এখন তারা এটাকে কীভাবে ক্যাটেগরাইজ করেছে এটা বলা কঠিন। তাদের কাছ থেকেও এসব বিষয়ে আসলে ডিটেলস উত্তর পাওয়াও যায় না। তবে যেহেতু ওই রাস্তায় মিছিল করার কারণে একটা বড় অংশকে কাস্টডিতে নেওয়া হয়েছিল, তখন খুব আনইউজুয়াল একটা পদ্ধতিতে, মানে ওদের রাষ্ট্রপ্রধানকে আমাদের প্রধান উপদেষ্টা অনুরোধ করে তাদের মুক্তির ব্যবস্থা করেছিলেন। এরপরে বাকিদের ব্যাপারে আমরা আসলে স্বাভাবিক যে পদ্ধতি, অনুরোধ, চিঠি লেখা, নোট দেওয়া, সেভাবে চেষ্টা করে যাচ্ছি, দেখা যাক পরিষ্কার করে ফেলা যায় কিনা। সেটা হচ্ছে এরকম যে এটা দ্বিপাক্ষিক একেবারে নর্মাল একটা ডেভেলপমেন্ট। বিষয়টা হলো যে আমরা জানি তুরস্ক কিন্তু মিলিটারি টেকনোলজিতে যথেষ্ট আগুয়ান আছে। আমাদের তো আসলে বিভিন্ন দেশের সাথেই মিলিটারি কোঅপারেশনে আমাদের আছে এবং আরও যেতে হবে। তো সেই হিসাবে এটা একটা ধরুন এক ধরনের এটা একটা স্বাভাবিক ডেভেলপমেন্ট। তুরস্কের টেকনোলজিক্যাল অ্যাডভান্টেজ আছে, আর আমাদের তো বিভিন্ন দেশের সাথেই মিলিটারি এক্সচেঞ্জ হচ্ছে। তুরস্কের সাথে হওয়া খুবই সম্ভব। আমি নিজেও মনে করি যে আমরা এক্ষেত্রে লাভজনকভাবে তাদের সাথে কোঅপারেট করতে পারি। ডিটেলস এগুলি তো হলো যখন আরও নেগোসিয়েশন হবে তখন ঠিক থাকে। এই বিষয়টাতে ইন্টারেস্টিং হচ্ছে যে আপনাদের যত আগ্রহ, বাংলাদেশে যত আগ্রহ, ফিলিস্তিনের কিন্তু এত আগ্রহ নেই। ফিলিস্তিনের নিয়ে অত কনসার্ন না, ফিলিস্তিন রাষ্ট্র এটা নিয়ে কনসার্ন না অতটা, যতটা আপনারা এবং সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে যেভাবে প্রচণ্ডভাবে এটাকে নিয়ে চর্চা করা হয়েছে। তাহলে 2, আমি শুধু আপনাদেরকে এটুকু বলতে পারি, নির্বাচন হবে 2026-এর জুন মাসে। সেই নির্বাচনে বাংলাদেশ এবং ফিলিস্তিন পরস্পরের মুখোমুখি হবে না। এই বক্তব্যটাকে আমি এভাবেই দেখি যে এটা তাদের বিষয় নয়, এটা সম্পূর্ণ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, এবং এ ধরনের কমেন্ট সম্পূর্ণ আনওয়ারেন্টেড। দেখুন, বাংলাদেশি বলাটা ঠিক হবে না, কিন্তু স্ট্রে কেস একটা দুটো যে কোনোখানে যে কোনো কিছু ঘটতে পারে। ইউক্রেন যুদ্ধ তো বাংলাদেশের একজন মারা গেছে, বাংলাদেশ তো সেগুলিতে পার্টিসিপেট করছে না। এটাকে আমরা মনে হয় সেভাবেই দেখতে হবে। আমরা অবশ্যই চাই না যে আমাদের কেউ গিয়ে কোনো ধরনের কার্যকলাপে জড়িত, সেই আফগানিস্তানের পক্ষে হোক, পাকিস্তানের পক্ষে হোক, ভারতের পক্ষে হোক, বা যে কোনো কিছু হোক। আমরা চাই না যে আমাদের নাগরিকরা জড়িত হোক, কিন্তু অ্যাবসলিউট কন্ট্রোল কোনো দেশেরই কারো সবার উপরে থাকে না। একজন দুজন যদি এরকম স্ট্রে কোনো ঘটনা ঘটায় সেটা দুঃখজনক, কিন্তু এটা নিয়ে আমাদের সরকারের পক্ষ থেকে বা দেশের পক্ষ থেকে কোনো ধরনের কোনো সমর্থন নেই। এটা নিয়ে উদ্বেগ আমার নিজেরও আছে। আমি একটা উদাহরণ আপনাকে দিই। বিশেষ করে জার্মানিতে আপনারা জানেন যে এডুকেশন খুব হাই স্ট্যান্ডার্ডের, একই সাথে সম্পূর্ণ ফ্রি, ইউনিভার্সিটির কোনো ফি লাগে না কারোর জন্য, যে ভর্তি হবে তার কোনো ফি লাগবে। কাজেই বাংলাদেশি ছাত্ররা প্রচণ্ড আগ্রহী হয়ে উঠেছে এক্ষেত্রে জার্মানিতে যাওয়ার জন্য, এবং 80,000 অ্যাপ্লিকেশন আছে, 80,000 অ্যাপ্লিকেশন আছে। জার্মান রাষ্ট্রদূত তিনি চলে গেছেন, তিনি বলেছিলেন যে দেখুন, আমার কিছুই করার নেই, কারণ আমার
মোট সামর্থ্য হচ্ছে 2000 কেস প্রতি বছর করা। তার মানে তারা এটা আসলে হ্যান্ডেল করতে পারবে না। যদি অপেক্ষাও করে আমাদের ছাত্ররা, তবু তারা আসলে হবে না। আমরা তাদেরকে রিকোয়েস্ট করেছি যে এটা অন্তত পক্ষে যেন পাকিস্তান থেকে তারা 9000 ছাত্র নেয় প্রতি বছর, অন্তত পাকিস্তানের সমান লেভেলে যেন আমাদেরকে নেয়, এই রিকোয়েস্ট করেছি। আমরা চেষ্টা করছি যে এটা করা যায় কিনা। একইভাবে শিক্ষা এবং এমপ্লয়মেন্টের জন্য আপনার উপস্থিত হয়ে ভিসা নিতে হয়, এটা হলো আরেকটি বিষয়। যেমন অনেক দেশে কিন্তু অনলাইন ভিসা টুরিস্ট হিসাবে বিজনেসের জন্য পাওয়া যায়, কিন্তু যখন আপনি একটু সময়ের জন্য যাচ্ছেন পড়াশোনা করতে হবে, চাকরি নিয়ে, তখন কিন্তু উপস্থিত যেতে হয়। এটা নিয়েও আমরা অনেক সমস্যায় আছি, কারণ বেশিরভাগ দেশে, যেগুলি দেশে আমাদের এখানে রাষ্ট্রদূত নেই, তাদের প্রায় দিল্লিতে হলো তাদের থেকে অ্যাক্রিডিটেশন। তখন আমাদের মুশকিল যেটা হচ্ছে যে, যেহেতু ভারতে ভিসা পাওয়াটা যেহেতু অনেক কঠিন হয়ে গেছে এখন, অনেকেই সাফার করছেন। আমরা চেষ্টা করছি যে এটা ডাইভার্সিফাই করা যায় কিনা। যেমন সার্বিয়ার জন্য একবার আমাদেরকে অ্যালাউ করেছিল ভিয়েতনাম থেকে নিতে। ভিয়েতনামে তাদের এমবেসি আছে, আমাদের এখানে নেই। এরকম আমরা চেষ্টা করছি যে বিভিন্নখানে ডাইভার্সিফাই করা যায় কিনা, যে দিল্লি থাকুক, পাশাপাশি আরও একটি দেশে তাদের দূতাবাস থেকে আমরা ভিসা দিতে পারি। দেখুন, ভিসা হচ্ছে অ্যাবসলিউটলি একটা সভরেন সিদ্ধান্ত ওই দেশের। আপনি কখনোই কাউকে বলতে পারবেন না আপনি কেন আমাকে ভিসা দিলেন না, এটা কিন্তু বলা যাবে না। ভিসা নিয়ে আমাদের বস্তুত সবখানেই আমাদের সরকারি পর্যায়েও কথাবার্তা হয়। আমাদের দেশের লোকদেরকে যে ভিসা বিভিন্নখানে বন্ধ করছে, এটার জন্য তাদেরকে আমি যতটা দায়ী করতে পারি, আমি মনে করি যে আমরা নিজেরা তার থেকে বেশি দায়ী। কারণ আমরা খুব বেশি অন রেকর্ড আমরা প্রচুর ফেক কাগজপত্র দাখিল করি। 2, আমাদের এখান থেকে তুলনামূলকভাবে ইরেগুলার মাইগ্রেশনে যাওয়ার সংখ্যা বেশি। কাজে আমাদের রেপুটেশনের প্রশ্ন, যে কারণে আমাদের ভিসা কঠিন হয়ে গেছে, জেনুইন লোকদের জন্য কঠিন হয়ে গেছে। এটা আমাদেরকে নিজেদের ঘর ঠিক করতে হবে, তাহলে এই সমস্যা থাকবে।